আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জরায়ুর মুখের ক্যান্সার, বা আমরা মেডিকেল ভাষায় এটাকে বলে থাকি সার্ভাইকাল কার্সিনোমা অর সার্ভাইকাল ক্যান্সার। এটা হচ্ছে আমাদের বর্তমান মেয়েদের জন্য সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার। ফার্স্ট সবচেয়ে বেশি কমন ক্যান্সার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, এবং দ্বিতীয় প্রধান ক্যান্সার মেয়েদের জন্য হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। আজকে আমরা আলোচনায় সার্ভাইকাল ক্যান্সার কি, কাদের বেশি হওয়ার সম্ভাবনা আছে বা রিস্ক ফ্যাক্টর কাদের বেশি, তারপর হচ্ছে এটার কি কি লক্ষণ এবং আমরা কিভাবে এর প্রতিকার করতে পারবো এবং এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধাপে ধাপে জানবো। প্রথমে আমরা সার্ভিক্স বা জরায়ুর মুখটা ছবির মাধ্যমে দেখব এবং কোথায় ক্যান্সারটা হয় তা জানবো। পরবর্তীতে আমরা আমাদের যে বিষয়গুলো একটু আগে বললাম এগুলো আলোচনা করব। আচ্ছা, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউটেরাস ওর জরায়ু। জরায়ুর নিচের এই অংশটা হচ্ছে জরায়ুর মুখ, বা আমরা এটা মেডিকেল ভাষায় বলে থাকি সার্ভিক্স। এই অংশটা হচ্ছে সার্ভিক্স। আরেকটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি, এটা কাট সেকশন যদি দেখা যায়, এটা হচ্ছে সার্ভিক্স। এই সার্ভিক্সের মুখের মধ্যে যদি টিউমার ক্যান্সারাস চেঞ্জ হয়, তখন সেটাকে আমরা বলে থাকি যে জরায়ুর মুখের ক্যান্সার। জরায়ুর মুখের ক্যান্সার কোন এজ গ্রুপে বেশি হয়? ক্যান্সারটা মূলত ইয়াঙ্গার থেকেই শুরু হতে থাকে, প্রি ক্যান্সারাস কন্ডিশন, এবং ক্যান্সারের সিমটমগুলো দেখা যায় প্রধানত 45 বছর বয়সের মহিলাদের মধ্যে। এবং এটা খুব কমন কজ, মানে কোন কারণে হয়ে থাকে? প্রথমত হচ্ছে এইচপিভি ভাইরাস ইনফেকশন, যেটা হচ্ছে হিউম্যান পেপিলোমা ভাইরাস ইনফেকশনের মাধ্যমে এই ক্যান্সারটা হয়ে থাকে। এছাড়া আরও বিভিন্ন কারণ থাকে যারা হাই রিস্ক ফ্যাক্টর এই ক্যান্সারের, আমরা এ ব্যাপারে আলোচনা করব। এইচপিভি ইনফেকশন সাথে হচ্ছে আমাদের জরায়ুর মুখে যে লাইনিং এপিথেলিয়ামগুলো আছে, এগুলার প্রতিনিয়ত আঘাত বা অ্যাব্রেশন, এই দুটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর। এই কারণে হচ্ছে এইচপিভি ইনফেকশনটা জরায়ুর মুখে যায়, ওইখানে কলোনাইজ করে এবং বংশবিস্তার করে, এখানে যেই টিস্যুগুলো আছে টিস্যুগুলোকে চেঞ্জ করে ক্যান্সারাস টিস্যুতে পরিণত করে। এবং একটা প্রি ক্যান্সারাস কন্ডিশন থাকে, ক্যান্সারাস কন্ডিশন হতে 10 থেকে 15 বছর সময় লাগে, এবং আমরা জানি যে 45 বছরের দিকে এই সিমটমটা বেশিরভাগে দেখা দিয়ে থাকে। এখন আমরা জানব রিস্ক ফ্যাক্টর সম্পর্কে, কাদের বেশি রিস্ক থাকে জরায়ুর ক্যান্সার হওয়ার। যদি আর্লি ম্যারেজ হয় বা বাল্যবিবাহ, তাদের খুব সম্ভাবনা থাকে, কারণ ওই টাইমে আমাদের যে জরায়ুর লাইনিং এপিথেলিয়ামগুলো থাকে এগুলো ফিজিওলজিক্যালি ইমেচিউর থাকে, সেক্ষেত্রে অ্যাব্রেশন হওয়ার চান্স থাকে বেশি, এবং হিউম্যান পেপিলোমা ভাইরাস ইনফেকশনটা ওখানে ছড়ায় যায় বেশি, রেপ্লিকেশন বেশি করে এই ভাইরাসটা, এবং পরবর্তীতে এটা ক্যান্সার রূপে দেখা যায়। দেন আর্লি ম্যারেজ এমন হচ্ছে যাদের মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকবে, এবং যাদের হচ্ছে প্রথম সহবাস খুব কম এজে হবে, আর্লি সেক্সুয়াল ইন্টারকোর্স। তারপর হচ্ছে খুব কম বয়সে যদি বাচ্চা হয়ে যায়, আর্লি প্রেগন্যান্সি। তারপর হচ্ছে একাধিক বাচ্চা হয় এবং বাচ্চাদের মধ্যে হচ্ছে বয়সের যে গ্যাপটা বাচ্চা নেওয়ার মধ্যে, যে দুইটা বার্থ স্পেসিং খুব কম হয়, লেস বার্থ স্পেসিং। তারপর স্বামীর প্রথম স্ত্রী যদি সার্ভাইকাল কার্সিনোমা থাকে, সেক্ষেত্রে হচ্ছে পরবর্তী বিবাহ করে দ্বিতীয় বা তৃতীয়, সেই ক্ষেত্রে হচ্ছে প্রথম স্ত্রীর ইনফেকশন থাকার কারণে পরবর্তী ওয়াইফদের সার্ভাইকাল কার্সিনোমা হওয়ার চান্স থাকে বেশি। তারপরে হচ্ছে যদি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যে হচ্ছে যৌনবাহিত রোগ থাকে, তাদের হওয়ার সম্ভাবনা থাকে। তারপর হচ্ছে যদি হাজব্যান্ডের একাধিকে পার্টনার থাকে, তাদের ক্ষেত্রেও হতে পারে। তাছাড়া হচ্ছে যদি হাইজিন, জেনিটাল হাইজিন, মাসিকের সময় মাসিকের রাস্তার পরিষ্কার পরিচ্ছন্নতা বা হাইজিন যদি মেনটেন করা না হয়, সেই সব রোগীদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকে। এগুলো হচ্ছে, আর যাদের এইচপিভি ইনফেকশন বেশি হবে তাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলো হচ্ছে মোরলেস রিস্ক ফ্যাক্টর, মানে কাদের জরায়ুর কার্সিনোমা হওয়ার চান্স থাকে। তাছাড়া হচ্ছে যে লং টাইম কন্ট্রাসেপটিভ বা জন্ম নিয়ন্ত্রণের পিল ব্যবহার করে তাদেরও হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমরা জানবো যে লক্ষণসমূহ কী কী। একজন রোগী আমাদের কাছে আউটডোরে কী কী সমস্যা নিয়ে আসবে, এবং এই সমস্যাগুলো থাকলে আমরা বুঝবো যে পেশেন্টের সার্ভিক্যাল কার্সিনোমা হয়েছে।
সিমটম হচ্ছে মাসিক সহবাসের পরে মাসিকের রাস্তা দিয়ে রক্তপাত হওয়া, এটা হচ্ছে প্রথম এবং প্রধান লক্ষণ। তাছাড়া হচ্ছে মাসিকের রাস্তা দিয়ে দুর্গন্ধযুক্ত ডিসচার্জ যাওয়া, এটা হচ্ছে আরেকটা লক্ষণ। তাছাড়া হচ্ছে যদি ক্যান্সার ছড়িয়ে যায় সেক্ষেত্রে আমরা আরও অন্যান্য সিমটম দেখতে পাই, এবং ওই সিমটমগুলোর মধ্যে হচ্ছে যে প্রস্রাবের জ্বালাপোড়া, প্রস্রাবে ব্যথা, পেলভিক পেইন, তলপেটে বা কোমরের দিকে ব্যথা হওয়া, তারপর হচ্ছে সহবাসে ব্যথা হওয়া। এইসব সিমটমগুলো আমরা যদি রেকটামের কমপ্রেস করে তখন পায়খানাতে সমস্যা হয়, এইসব সিমটমগুলোও আমাদের কাছে নিয়ে পেশেন্টে আসে। তাছাড়া এই রোগটা সহজে ধরা পড়ে না, কারণ হচ্ছে এর সিমটমগুলো খুব লেট স্টেজে দেখা যায়, যখন হচ্ছে আমাদের কিছু করা থাকে না, শরীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, তখন সিমটমগুলো দেখা যায়। আর্লি স্টেজে এর সিমটমগুলো তেমন একটা বোঝা যায় না। নাও আমরা এখন জানবো যে এটার প্রিভেনশন করার কোনো পদ্ধতি আছে কি না, অথবা হচ্ছে ট্রিটমেন্ট কি। আগে আমরা প্রিভেনশনটা জেনে নিই। এটা একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং খুশির সংবাদ যে এইচপিভি ইনফেকশনের এগেনস্টে ভ্যাকসিন আছে। তাই এটা মূলত এই কার্সিনোমাটা 90-97% প্রিভেন্টেবল। এই এইজ গ্রুপটা হচ্ছে মেনলি 9 থেকে 14 বছরের মেয়েদের, যারা সেক্সুয়াল ইন্টারকোর্সে এক্সপোজার হয়নি, তারা যদি এইচপিভি ভ্যাকসিনটা নিয়ে নেয় তাদের ক্ষেত্রে 90-97 অলমোস্ট 100% প্রতিরোধ এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে না। এই ভ্যাকসিনটা হচ্ছে এইচপিভি ইনফেকশনের এগেনস্টে ইমিউনিটি প্রোভাইড করে, যার কারণে সার্ভাইকাল কার্সিনোমা হওয়ার চান্স থাকে না। এবং 9 থেকে বা 15 বছরের উপরে 15 থেকে 26 ক্যাচ আপ টাইম, এই টাইমে বয়সের মহিলারাও ভ্যাকসিন নিতে পারেন, এবং আপ টু 45 এজ 45 বছর পর্যন্ত এই ভ্যাকসিনটা নেওয়া যায়। বাজারে এটা সার্ভারিক্স অর গার্ডাসিল নামে পাওয়া যায়, এবং এটার ডোজ হচ্ছে 9 থেকে 14 বছরের মধ্যে প্রি স্কুল গোয়িং বা স্কুল গোয়িং চাইল্ড মেয়েরা যদি নেয় সেক্ষেত্রে হচ্ছে 2টা ডোজ। ডোজটা হচ্ছে ফার্স্ট ডেতে নেবে 0, এবং হচ্ছে 6 থেকে 12 মাসের মধ্যে দ্বিতীয় ডোজ নেবে। ফার্স্ট ডোজ যেদিন নেবে তার 6 মাস অথবা 12 মাসের মধ্যে সেকেন্ড ডোজ নেবে। এটা হচ্ছে 9 থেকে 14 বছর বয়সের মহিলাদের মেয়েদের জন্য, এবং মোর দেন 15 ইয়ার্স তাদের জন্য হচ্ছে 3টা ডোজ। প্রথম একটা নেবে ডে 0-তে, তারপর হচ্ছে 1 থেকে 2 মাসের মধ্যে নেবে সেকেন্ড ডোজ, এবং 6 মান্থে নেবে থার্ড ডোজ। মোটামুটি 100% প্রতিরোধ হয় 9 থেকে 14 বয়সের ক্ষেত্রে। এবং তারপর নিলে যদি সেক্সুয়াল এক্সপোজার হয়ে যায়, অনেকে জানতে চায় যে আমরা নিতে পারবো কি না, বিয়ে হয়ে গেছে, সেক্সুয়াল এক্সপোজার হয়ে গেছে, তারাও নিতে পারবে, কিন্তু সেক্ষেত্রে যে 100% বা 90% প্রতিরোধটা দেবে না, এর থেকে কম দেবে। এবং অন্যান্য যে এইচপিভি ইনফেকশন ভাইরাসের অনেকগুলো ভ্যারাইটি থাকে, এবং অনেকগুলো ভ্যারাইটির এগেনস্টে ইমিউনিটি বিল্ড আপ হবে, এবং সেটা প্রিভেনশন করবে সার্ভাইকাল কার্সিনোমা হওয়া থেকে। সেজন্য আপ টু 45 ইয়ার্স পর্যন্ত আমরা বলতে পারি যে আপনারা এইচপিভি ভাইরাসের জরায়ুর মুখের ক্যান্সারের টিকা নিতে পারবেন। এখন হচ্ছে যদি জরায়ুর কার্সিনোমা বা ক্যান্সার, জরায়ুর মুখের ক্যান্সার হয়ে যায়, সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কী আছে, আর আমরা টিকা ছাড়া আর কী কী প্রিভেনশন করতে পারি। তো আমরা রিস্ক ফ্যাক্টর থেকে যা যা দেখলাম, যে আর্লি ম্যারেজ, তারপর হচ্ছে মাল্টিপল সেক্সুয়াল পার্টনার, ফার্স্ট সেক্সুয়াল এক্সপোজার খুব আর্লি এজে, এইগুলো যদি আমরা প্রিভেন্ট করতে পারি সেক্ষেত্রে হচ্ছে জরায়ুর মুখের ক্যান্সারটাও প্রিভেন্ট করা যায়। তাছাড়া হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজটা প্রিভেন্ট করার জন্য আমরা কন্ডোম ইউজ করতে পারি। তারপর মেনস্ট্রুয়াল হাইজিন, জেনাটাল রিজনের যে হাইজিনটা, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, সেটা মেনটেন করতে হবে। এবং বাচ্চা নেওয়ার ক্ষেত্রে বার্থ স্পেসিংটা কয়েক বছর গ্যাপ দিয়ে পরবর্তী বাচ্চার প্ল্যানটা করতে হবে, এবং বাল্যবিবাহ, আর্লি ম্যারেজটা প্রিভেন্ট করতে হবে। এইসব করে, এবং যারা পোর সোশিও ইকোনমিক কন্ডিশনে আছেন, যাদের হাইজিনটা মেনটেন হয় না, বার্থটা খুব আর্লি ম্যারেজ হয়, বেবি বার্থ খুব ঘন ঘন হয়, তাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে বেশি চান্স থাকে। সেক্ষেত্রে হচ্ছে আমরা এগুলো প্রিভেন্ট করতে পারি। বিয়ের বয়সটা একটু বেশি হবে, তারপরে ফার্স্ট সেক্সুয়াল এক্সপোজটা একটু ডিলে করে, এর মাধ্যমে আমরা প্রিভেন্ট করতে পারি। এগুলোকে মোটামুটি প্রাইমারি প্রিভেনশন বলা হয়। আর সেকেন্ডারি প্রিভেনশন হচ্ছে যে আমরা স্ক্রিনিং করতে পারি, কয়েক বছর পর পর জরায়ুর মুখের পরীক্ষা করতে পারি। পরীক্ষা করে আমরা হচ্ছে যে আর্লি ডায়াগনোসিস করতে পারি রোগটা, সেক্ষেত্রে হচ্ছে ট্রিটমেন্ট আর্লি হবে, এবং রোগ থেকে
সুস্থ হওয়ার প্রবণতাটা খুব বেশি। যদি আর্লি স্টেজে হয় সেক্ষেত্রে যদি আমরা চিকিৎসা শুরু করে দিতে পারি তখন মোটামুটি 100% কিওর হওয়ার চান্স থাকে। এখন কী কী পরীক্ষা করতে পারি আমরা হচ্ছে প্যাপ স্মেয়ার বলা হয়, জ্বরের মুখের ওখান থেকে হচ্ছে একটা কাঠির মাধ্যমে ওখানে টিস্যুটা এনে আমরা পরীক্ষা করে দেখি যে ক্যান্সারাস কোনো চেঞ্জ হয়েছে কি না। এটা মূলত হচ্ছে 30 বছরের কমে 3 ইয়ারলি করে দেখা হয় এবং 30 থেকে 65 বছর পর্যন্ত 3 বছর পর করা হয়। আর যদি এইচপিভি ডিএনএ রক্তের মাধ্যমে যদি এইচপিভি ইনফেকশনের ডিএনএ আছে কিনা ওই টেস্টটা করি তাহলে হচ্ছে 5 ইয়ারলি করে করা যায়। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা স্ক্রিনিংয়ের মাধ্যমে এই জানতে পারি যে জ্বরের মুখে ক্যান্সার হয়েছে কি না। আর যদি স্ক্রিনিংটা আমাদের এডুকেট না হয় সেক্ষেত্রে হচ্ছে ডায়াগনোসিসটা আমাদের আর্লি করা সম্ভব হয় না, ডিলে হয়ে যায়। আর পরবর্তীতে আমরা হচ্ছে জানবো যে ট্রিটমেন্ট কী আছে। ট্রিটমেন্ট যদি ক্যান্সার হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে এটা ডিপেন্ড করে রোগীর এজ কত, তারপর হচ্ছে টিউমারের সাইজটা কতটুকু, তারপরে আমাদের শরীরে কতটুকু অংশ জুড়ে ছড়িয়ে গিয়েছে তার উপর, এবং আমাদের ফলো আপের অ্যাভেলেবিলিটিটা কীরকম, এসবের উপরে আমরা ট্রিটমেন্ট মডালিটিটা মূলত নির্ধারণ করে থাকি। এটা হচ্ছে সার্জারি, তারপর হচ্ছে রেডিওথেরাপি, কেমোথেরাপি এবং ইমিউনোথেরাপি। কখন আমরা সিঙ্গেল মডালিটি অফ ট্রিটমেন্ট সিলেক্ট করতে পারি, আবার রোগের স্টেজিংয়ের উপর ডিপেন্ড করে কম্বিনেশন থেরাপিও করতে পারি। যদি আর্লি স্টেজে হয় সেক্ষেত্রে শুধুমাত্র সার্জিক্যাল ইন্টারভেনশন করে 100% কিউর সম্ভব। যদি কিছুটা আমাদের জ্বরের আশেপাশে অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে আমরা রেডিওথেরাপি অথবা কেমোথেরাপির কম্বিনেশন দিয়ে সার্জারি করতে পারি। এবং যদি পুরো শরীরের আরও ডিস্টেন্স জায়গায় ক্যান্সারটা ছড়িয়ে যায় সেক্ষেত্রে সার্জারির তেমন একটা রোল থাকে না, সেক্ষেত্রে হচ্ছে আমরা সিস্টেমিক কেমোথেরাপি অথবা ইমিউনোথেরাপি দিয়ে এই ট্রিটমেন্টটা করে থাকি। তো জরায়ু কার্সিনোমা হচ্ছে এমন একটা কার্সিনোমা বা ক্যান্সার যেটা হচ্ছে আমরা যদি আর্লি ডায়াগনোসিস করতে পারি বা প্রিভেন্টিভ মেজারগুলো নিতে পারি, ভ্যাকসিন নিতে পারি, এর মাধ্যমে জরায়ু কার্সিনোমাটাও ক্যান্সারটা আমরা অনেকাংশে লাঘব করতে পারি এবং সুস্থতা সম্ভব। সেক্ষেত্রে আমাদের সচেতনতাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। জরায়ু ক্যান্সার বর্তমানে বিশ্বের সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার অ্যামাং দ্য উইমেন। সো আমাদের সবাইকে এর জন্য খুব সচেতন হতে হবে এবং প্রিভেন্টিভ মেজার নিতে হবে, এবং যাদের যাদের সম্ভব ভ্যাকসিন নিয়ে নিতে হবে। এর মাধ্যমে আমরা সবাই জরায়ু ক্যান্সার থেকে সুরক্ষিত থাকতে পারি। এই ক্যান্সার সম্পর্কে যদি আর কিছু জানার থাকে আপনার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমরা এর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।